ভোটের হাওয়া শহর জুড়ে, লড়াই হবে কাছে দূরে, কে এগিয়ে কে পিছিয়ে, প্রার্থীরা তো ভোট ভগবানের দুয়ারে। কিন্তু সে তো ভোটের আগে, জিতলে পরে থাকবেন তো মানুষের পাশে? দুর্নীতি নাকি রাজনীতি, কি হবে আপনার নীতি? এলাকার উন্নয়নে কোন কাজকে অগ্রাধিকার দেবেন? প্রশ্ন আমাদের, উত্তর প্রার্থীদের। কি বলছেন প্রার্থীরা? নমস্কার, আপনারা দেখছেন বিদ্যার্পণের বিশেষ অনুষ্ঠান পুরো কথা। 25শে এপ্রিল বীরভূম জেলার পুর নির্বাচন। রাজনৈতিক দলগুলির প্রচার চলছে জোর কদমে। সকাল থেকে রাত তাই প্রার্থীদের ব্যস্ত শিডিউল। তার মধ্যেই সময় বের করে আমাদের স্টুডিও এসে উপস্থিত হয়েছেন সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদ্যাসাগর সাউ। আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আপনাকে প্রথম প্রশ্ন, আপনি সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী। এই কেন্দ্রটা কেন, কি মতামত কেন্দ্র সম্পর্কে আপনার? অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে এই কেন্দ্রটাতেই আমি বড় হয়েছি, 3 নম্বর ওয়ার্ডটাতে। এখানেই বর্ন অ্যান্ড বট। আমি আগে থাকতাম আমার পাড়ার ভিতরের দিকে, যেটা এখন পঞ্চায়েতের অংশ, কিন্তু আমাদের পাড়ার 40% মিউনিসিপ্যালিটির মধ্যে 60% পঞ্চায়েতের মধ্যে। পাড়াটা একটা বিচিত্র, মানে এই জায়গাটার একটা ভৌগোলিক অবস্থান আছে। আমি এখন যে বাড়িটায় থাকি সেই বাড়িটা হচ্ছে 17 নম্বর ওয়ার্ড, কিন্তু রাস্তার ওপারটা হচ্ছে আমার 3 নম্বর ওয়ার্ড। তো আমার বেড়ে ওঠা, জন্ম, বন্ধু বান্ধব, আমার সমস্ত অ্যাক্টিভিটিস এই এলাকা জুড়ে। তো সেই জন্য আমি 3 নম্বর ওয়ার্ডে আমাকে দল যখন চাইলো যে ক্যান্ডিডেট হওয়ার জন্য, যখন আমাকে বললো দল, তখন আমি বললাম ঠিক আছে। তো দল যখন ক্যান্ডিডেট করছে সেই জন্যই আমি এই এলাকার কিছু উন্নয়নের জন্য আমি এখানে ক্যান্ডিডেটটা হয়েছি। মূলত আমাদের এই 3 নম্বর ওয়ার্ডটা আপনারা যদি দেখেন, একদম পিছিয়ে পড়া। সিউড়ি শহরে যে 19টা ওয়ার্ড আছে এই মুহূর্তে, সব থেকে পিছিয়ে পড়া ওয়ার্ড যদি থেকে থাকে সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। মাস 2-3 হলো পানীয় জলের ব্যবস্থা হয়েছে, তাও মেন রোডটার উপর দিয়ে গেছে। কোনো পৌরসভার কল লাইন এখনো ঢোকেনি ভিতরগুলোতে। কোনো ড্রেনেজ নেই, নিকাশি ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আলো জ্বলে না, আলো নেই, অনেক জায়গায় পোল নেই যেগুলোতে মানুষ অন্ধকারে থাকে। এবং এইটা যেহেতু ওই যে বললাম যে ভৌগোলিক অবস্থা একদম, মানে মাঠের ধারে কিছু বাড়ি আছে যেগুলোতে বর্ষাকালে সাপের উৎপাত পর্যন্ত হয়, সেখানে লাইট পর্যন্ত থাকে না। তো যেহেতু আমি এই এলাকায় বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমার সমস্ত অ্যাক্টিভিটিস, কর্মক্ষেত্র টোটালটাই আমার এই এলাকা জুড়ে, সেই জন্য আমার মনে হলো যে এই এলাকাটা কিছু উন্নয়ন করা দরকার আছে। যে আমি যে এলাকাটায় থাকি, আপনারা দেখবেন যে আমাদের ওই এলাকাটায় আপনারা যদি যান, রাস্তা পরিষ্কার হয় না, ড্রেন পরিষ্কার হয় না। একটা শহর, যে আমরা এটা শহরে থাকি এটা ভাবতেই আমরা ভুলে গেছি যে আমরা 3 নম্বর ওয়ার্ডের মানুষ শহরে থাকি। তো এই শহরে থাকার যে ব্যাপারটা, যে শহরে থাকার যে সুবিধা, শহরে থাকার যে একটা অন্যরকম অনুভূতি, সেই অনুভূতিটা আমাদের মধ্যে নেই। আমরা মনে করি এখনো, অবশ্যই এখন সত্যি কথা বলতে কি, আপনি যদি আমাদের পাশের লাগোয়া যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যদি যান, দেখবেন অনেক বেশি ডেভেলপ করে গেছে। পাকা রাস্তা, ঢালাই রাস্তা, দুধারে ড্রেনেজ, আলো, জল, এত ভালো ব্যবস্থা হয়েছে আমাদের পাশাপাশি গ্রামগুলোতে। অথচ আমরা এই শহরে থাকি, শহরের কোনো ডেভেলপমেন্ট নেই আমাদের এই 3 নম্বর ওয়ার্ডটার। এর জন্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে এর আগে 3টে কি 4টে টার্ম রিজার্ভেশনের কবলে পড়েছিল এই ওয়ার্ড। তো এই যে রিজার্ভেশনের কবলে পড়ার একটা অসুবিধা আছে। সুবিধা যেমন আছে যে অনুন্নত সম্প্রদায়ের মানুষ প্রতিনিধিত্ব করতে পারছে পৌরসভায়, বা কোনো মহিলা প্রতিনিধিত্ব করতে পারছে পৌরসভায়, এটার যেমন একটা সুবিধা আছে, এটার আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে যে একজন মহিলা বা একজন অনুন্নত সম্প্রদায়ের কোনো মানুষ, আমি কাউকে ছোট করছি না, তারা গিয়ে পৌরসভায় গিয়ে যে এলাকার উন্নয়নের জন্য সঠিকভাবে বলা, বা এলাকায় কোথায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা ঠিকঠাক পৌরসভার মিটিংয়ে তুলে ধরা, বা আমাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে সেই বঞ্চনার কথাটা, মানুষের যে বঞ্চনার শিকার হচ্ছে সেই বঞ্চনার বিষয়টা পৌরসভায় গিয়ে বলা, আমার মনে হয় যে তারা কোনোদিন ঠিকঠাকভাবে বলতে পারেননি বা বোঝাতে পারেনি পৌরসভাকে যে আমাদের 3 নম্বর ওয়ার্ডটা পিছিয়ে পড়েছে এত। আপনারা অন্য ওয়ার্ড দেখুন, পাশাপাশি 3 নম্বর ওয়ার্ডে আসুন, দেখুন দুটো ওয়ার্ডের মধ্যে ফারাকটা কোথায়। এই যে বোঝানো পৌরসভাকে,
এটা বোঝাতে তারা অক্ষম হয়েছেন, তারা কোনোদিন সেইভাবে বোঝাতে পারেননি, এটাই আমার মনে হয়। এবং সেই জন্য আমাদের 3 নম্বর ওয়ার্ড বঞ্চিতই থেকে গেছে। 3 নম্বর ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি, না জল, না লাইট, না রাস্তা, না ড্রেন, কিচ্ছু নেই। আপনি এই ওয়ার্ডকে তাহলে শহরের কাছাকাছি আরো নিয়ে যাওয়ার জন্য এই ওয়ার্ডকে বেছেছেন? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, যে আমি অবশ্যই চেষ্টা করবো এই এলাকার যে অনুন্নয়ন এত বছর ধরে, 20 বছর ধরে যে একটা অনুন্নয়ন চলেছে এই এলাকায়। এর আগে এই এলাকা থেকে যারাই জিতেছেন, যে দলেরই জিতেছেন, কখনো সিপিএম জিতেছেন, কখনো কংগ্রেস জিতেছেন, লাস্টবার কংগ্রেস জিতেছিল, সিপিএম ও দুটো ট্রাম পার করেছেন, কিন্তু এলাকার মানুষ মানে এদের কাছ থেকে কিছু পায়নি। এদের কাছ থেকে কিছু না পাওয়ার জন্য আমিও যেহেতু এই এলাকাতেই থাকি, আমিও একজন বঞ্চিতদের দলে, যে আমিও বঞ্চনার শিকার হয়েছি, যে আমিও কিছু পাইনি, যে এলাকায় কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেই বঞ্চনার মানে সেখান থেকেই আমার আক্ষেপটাকে পূরণ করার জন্যই যে আমি চাইবো যে আমার এলাকার অন্তত আমার বাড়ির চারপাশটা ভালো হোক, চারপাশে একটা ড্রেন থাকুক, চারপাশে আলোটা জ্বলুক, চারপাশে মানুষ একটু জল পাক। এটার জন্যই আমার পৌরসভায় নির্বাচনে আমার লড়াই করতে আসা। তো রাজনৈতিক দুনিয়াতে কি প্রথম এটা, নাকি আগে থেকেই রাজনীতির মধ্যে ছিলেন আপনি? হ্যাঁ, রাজনীতির মধ্যে অ্যাকচুয়ালি বলি আমরা অ্যাকচুয়ালি রাজনৈতিক পরিবারেরই। আমার বাবা রাজনৈতিক নেতা ছিলেন, বাবা এমএলএ ছিলেন দুবরাজপুরের, বাবা বিধানসভার ডেপুটি চিফ হুইপ ছিলেন, বাবা সারা জীবন ধরে ডানপন্থী রাজনীতি করে গেছেন। আমার দাদাও রাজনীতি করতো, আমিও রাজনীতি করেছি ছাত্রাবস্থায়। আমি বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। অ্যাকচুয়ালি তারপর থেকে আমার রাজনৈতিক ইয়েটা কমিয়ে দিয়েছিলাম, যে তারপরে আমি ক্লাব এবং খেলাধুলা এসব নিয়ে বেশি থাকতাম। আমি নিজে ফুটবলটা খেলতাম একটা টাইম, তো বহু বছর ডিস্ট্রিক্ট টিমেও খেলেছি। তারপরে খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম। তো পাড়ার আমি এলাকায় আপনাদের জানেন মোটামুটি সবাই যে আমি এখানে এলাকায় সারা বছর ধরে নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকি। ব্লাড ডোনেশন ক্যাম্প, আই অপারেশন ক্যাম্প, যাতে এলাকার মানুষের কোনোদিন রক্তের জন্য কোনো জায়গায় ছুটে বেড়াতে না হয়, সেই জন্য প্রতি বছর আমি এখানে 2 বার করে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি অর্গানাইজ করি। আই অপারেশন ক্যাম্প, অনেক গরিব মানুষ আছে যারা চোখের কিছু পয়সার জন্য বা হসপিটালে যোগাযোগের অভাবে বা তার ছেলেরা দেখছে না, সেরকম দুস্থ মানুষদের চোখ সামান্য একটা অপারেশন করলে হয়তো একটা লেন্স বসিয়ে দিলে হয়তো দেখতে পাবে সেসব মানুষগুলো। সেই মানুষগুলোকে আমি প্রতি বছর এখান থেকে আমাদের ক্লাবের উদ্যোগে, রক্ষাকালী ক্লাবের উদ্যোগে আমি প্রতি বছর আই অপারেশন, বিগত আমি 10-12 বছর ধরে এখানে করছি। প্লাস খেলাধুলার সঙ্গেও যুক্ত। আমি বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, খেলাধুলার সঙ্গে আমি যুক্ত। তো যখন আমাকে সমাজসেবার সঙ্গেই আমি মেনলি আমার অ্যাটাচমেন্টটা, কিন্তু আমি কখনোই রাজনীতির সঙ্গে আমি সেইভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম না। সমাজ সেবা বা সমাজ, আর নিজেকে সমাজকর্মী ভাবতে ভালো লাগে, সমাজসেবী নয় ঠিক। আমি মনে করি আমি একজন নিজের সমাজকর্মী, যে কোনো মানুষ, দুস্থ মানুষ কোনো কারণে কিছু করে উঠতে পারছে না, তার কাজটা করে দিলাম। বা কোনো মানুষ হয়তো রক্ত পাচ্ছে না, তার রক্তের ব্যবস্থা করে দিলাম। বস্ত্রদান, কম্বল দান, এইসব নানা রকম সারা বছর ধরে আমাদের অ্যাক্টিভিটিস লেগেই থাকে। আমি ন্যাচারালি ওগুলোই বেশি করে থাকি সারা বছর, ওটা করতেই আমার বেশি ভালো লাগে। তো আমি দেখলাম যে এটাও একটা সমাজসেবামূলকের মতনই ব্যাপার। কিছু মানুষের যদি আমি পারি উপকার করতে বা সেবা করতে, যদি এই এলাকার মানুষ, আমি কারোর জন্য যদি কিছু করলে একটা মানুষের এলাকার ডেভেলপমেন্ট হয়, যখন সবাই এসে বললো যে না ক্যান্ডিডেট হলে ভালো হবে, তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে চলো সবাই মিলে একসাথে লড়াই করি এলাকার ডেভেলপমেন্টের জন্য, কিছু মানুষের ডেভেলপমেন্টের জন্য। সেই ক্ষেত্রেই আমার আশা। রাজনীতির রক্ত আপনার শরীরে বইছে, তা সত্ত্বেও আপনি রাজনীতিকে ছেড়ে পুরো একদম খেলার মধ্যে ঢুকে আজকে আপনি বীরভূম জেলার ক্রিয়া সভাপতি, সাধারণ সম্পাদক। আচ্ছা, তো আপনি এখন রাজনীতি না ক্রিয়া, খেলা, কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন, কোনটা প্রায়োরিটি বেশি আপনার কাছে? আমার কাছে দুটোই সোশ্যাল ওয়ার্ক। রাজনীতিটাও সোশ্যাল ওয়ার্ক, খেলাধুলাটাও আমার সোশ্যাল ওয়ার্ক। দুটোই সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ছে। রাজনীতির সঙ্গে খেলাধুলা, রাজনীতি মিনস আমরা যেটা যে অর্থে রাজনীতি বলি, পৌরসভায় বা আপনার যদি পৌর ক্ষেত্রগুলোতে দেখেন, এখানে রাজনীতিটা কম হয়। এখানে কিন্তু দল দেখে কিন্তু ভোট হয় না। আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে বিগত লোকসভায় তো বিজেপি সিউড়ি শহরে অনেক বেশি লিড পেয়েছিল কিছু কিছু ওয়ার্ডে। আপনারা লক্ষ্য করে দেখবেন আগামী দিনে 28 এপ্রিল যে কাউন্টিং হবে, সেখানে দেখবেন যে বিজেপি অনেক কম ভোট পেয়েছে। রাজনীতিটা হয় কিন্তু বিধানসভা লোকসভা ক্ষেত্রগুলোতে,
রাজনীতিটা কিন্তু কিন্তু আপনার এই পৌরসভার ওয়ার্ড নির্বাচনে, পৌর নির্বাচনে কিন্তু রাজনীতি খুব একটা এফেক্ট হয় না, বা দল খুব একটা এফেক্ট করে না। এখানে করে মানুষ, মানুষকে দেখে এখানে মানুষ ভোট দেয়। মানুষের কাছে মানুষ কতটা আসতে পারছে, কোন লোক, সেটাকে দেখে মানুষ ভোট দেবে। এটা দেখেই কিন্তু মানুষ আগামী দিনে তাদের এখানে তাদের প্রতিনিধি নির্বাচন করে। তো এটাও, খেলাধুলাটাও যেন আমার সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে, সেই জন্য ঠিক অনুরূপ আমার এই এলাকার মানুষের জন্য কিছু করাটাও, সেটাও আমার কাছে সোশ্যাল ওয়ার্ক। আপনার ইউএসপির মূল বিষয় কি? আমার মূল বিষয় হচ্ছে যে এলাকার উন্নয়ন, একটাই কথা, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এর বাইরে কোনো কথা নেই। কি হয়েছে বিগত দিনে আমরা যেমন সেগুলো মানুষের কাছে তুলে ধরবো, আগামী দিনে কি হবে সেগুলোও তুলে ধরবো। আমার 3টে প্রোগ্রাম, 1 নম্বরে উন্নয়ন, 2 নম্বরে উন্নয়ন, 3 নম্বরে উন্নয়ন, এই 3টে ইউএসপি নিয়ে নামবো আমি। ভোটারদের মন জয় করা সব থেকে একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, কারণ আমরা দেখি অধিকাংশ ভোটার হয়তো ঠিকমতো প্রার্থীদেরকে চেনেন না, কখনো 90% ভোটার যে প্রার্থীদের সঙ্গে খুব একটা অ্যাটাচমেন্টে নেই, কিন্তু তাদেরকে কনফেস করা, হয়তো কোনো দলকে তারা পছন্দ করছে, সেই দলকে বেছে নিল, তাদেরকে কনফেস করে তাদেরকে বোঝানো নিজের দলের প্রতি টানা, তার অ্যাটিটিউড দেখিয়ে, সেটা আপনার কৌশল কি? মানে ভোটারদের অ্যাকচুয়ালি মন জেতার কৌশলটা আপনার কাছে কি? আমার কাছে কোনো রকম কোনো কৌশল বলে কিছু নেই। আমি মানুষের কাছে সিম্পল যাব, খুব খুব সাধারণভাবে মানুষকে বোঝাবো যে আমাদের এই অনুন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়নি। আপনারা ভাবুন আগামী দিনে আপনাদের প্রতিনিধি কে হবে, কে উন্নয়নটা করতে পারবে। আপনারা এলাকায় আমাকে চেনেন, আরো অনেক যারা প্রার্থী হয়েছেন যে দলের, তাদেরকেও আপনারা এলাকায় চেনেন, বা অনেকে বাইরে থেকে প্রার্থী এসছে, তাদেরকেও আপনারা তাদের সম্পর্কে জানেন। সুতরাং আপনারা ঠিক করুন যে আপনাদের যোগ্য প্রতিনিধি কে হবে। যদি আপনারা মনে করেন, এলাকার মানুষ যদি আমাকে যোগ্য প্রতিনিধি মনে করেন, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে যোগ্য প্রতিনিধি করে পাঠাবেন পৌরসভায়। আর এলাকার মানুষ যদি মনে করেন যে না আমি যোগ্য নই, আমি অযোগ্য, নিশ্চয়ই আমাকে পাঠাবেন না। তো আমার লড়াইটা এই ক্ষেত্রে। তো আপনারা উন্নয়ন হয়নি, তো আগামী দিনে যদি উন্নয়ন চান, আমি একজন উন্নয়নকামী মানুষ, আমি সারা বছর সোশ্যাল ওয়ার্ক করে বেড়াই, আমি নিজে একজন সমাজকর্মী। আপনারা আসুন, সবাই মিলে চলুন একসাথে এলাকার উন্নয়ন করি, এটাই আমার বক্তব্য থাকবে, এর বাইরে আমার কোনো বক্তব্য। তাহলে আপনার মনে হয় তো যে আপনি সিউড়ির ছেলে এবং কর্মক্ষেত্র সিউড়ি হওয়া দরুন মানুষের কাছে আপনি যেহেতু যোগাযোগটা, কন্ট্যাক্টটা বেশি হয়েছে, তার এটা আপনার কাছে এক্সট্রা অ্যাডভান্টেজ হয়ে যাবে ভোটের জন্য, মানুষের কাছে থাকার দরুন? হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। আমি সারা বছর ধরে এলাকায় মানুষের সঙ্গে থাকি, যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যা, মানে এমনকি এরকমও হয় পারিবারিক অশান্তিও আমাকে মেটাতে যেতে হয় এলাকায়। এলাকার মানুষ জানে না যে পারিবারিক অশান্তি হচ্ছে, বাবার সঙ্গে ছেলের বনিবনা হচ্ছে না, স্বামীর সঙ্গে স্ত্রীর বনিবনা হচ্ছে না, এগুলো আমাকে মেটাতে যেতে হয় এই এলাকাতে। এরকম সমস্ত সমস্যা, মানে কোনো মানুষ মিউনিসিপ্যালিটিতে হয়তো কোনো কাজ হচ্ছে না, সেটাও গিয়ে যেমন করে দিয়ে আসি। হয়তো অনেকে বার্থ সার্টিফিকেট, এই এলাকার ম্যাক্সিমামটাই যদি দেখেন খুবই দুস্থ মানুষরা বাস করে, তারা বার্থ সার্টিফিকেট কি, ডেথ সার্টিফিকেট কি তারা জানে না। অনেক সময় বার্থ সার্টিফিকেট সম্পর্কে তাদের অনেক সচেতনতা নেই, যে বার্থ সার্টিফিকেট হলেও চলবে, না হলেও চলবে। যখন ঠিক 5 বছর বয়স হয়, তখন দেখা যায় যে অনেক মানুষ আছে তাদের বার্থ সার্টিফিকেট নেই বলে বাচ্চাটা স্কুলে ভর্তি হতে পারছে না। তো তখন হয়তো আমার কাছে আসলো, আমি হয়তো গেলাম, যা যা করার করণীয় দরকার সেগুলো, তার বার্থ সার্টিফিকেট বের করার ব্যাপারে হেল্প করে দিলাম। কোনো মানুষ বাড়িতে হয়তো ইয়ে নেই, বাড়িতে তার চাল চুলো নেই, আমরা কিছু সবার হিসাবে কিছু চাঁদা কালেকশন করে সে মানুষটার হয়তো খড়ের চালা করে দিলাম, বা ঈদে একটু ওই মানুষটারই বিয়ের প্রবলেম হচ্ছে, মেয়ের বিয়ের প্রবলেম হচ্ছে, একটু চাঁদা কালেকশন করে তার মেয়ের বিয়ের কিছু সাহায্য করে দিলাম। এইসব, প্লাস এই এলাকায় সরকারি যেগুলো সুবিধাগুলো আছে, যেমন লেবার কার্ড, আমি এই এলাকাটাতে আপনারা যদি ঘোরেন, একদম ফকিরপাড়া টু মল্লিকোনা, মানে সব থেকে বেশি মনে হয় সিউড়ি শহরের ওই যে নির্মাণ কর্মী এখানে বাস করেন। নির্মাণ কর্মী কারা? যারা রাজমিস্ত্রির কাজ, বাড়ি তৈরির সঙ্গে যারা যুক্ত, রাজমিস্ত্রি, তার যে লেবার, ইলেকট্রিক মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কল মিস্ত্রি এই এলাকায় প্রচুর, আমাদের 3 নম্বর ওয়ার্ডে। তো তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের ওই নির্মাণ কর্মীদের যে সরকার ফেসিলিটিস দিচ্ছেন, যে কার্ড করে দেওয়া লেবার ডিপার্টমেন্ট থেকে, সেই কার্ড করিয়ে দিয়েছি আমি, এবং তাদের যা বেনিফিট দেওয়ানোর সেটা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের যা প্রসেস মেনটেন করে তাদের বেনিফিট আমি পাইয়ে দিয়েছি। এরকম যেগুলো যা করণীয়, এবং সব থেকে বড় ব্যাপার যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয়েছিল আমাদের এখানে, সেটা আমরা চিফ ম্যানেজার ইয়ের সাথে, স্টেট ব্যাংকের, ওনার সঙ্গে যোগাযোগ করে আমি এই এলাকায় বসিয়ে দিয়েছিলাম, যাতে এই এলাকার মানুষকে বাইরে যেতে না, স্টেট ব্যাংকে গিয়ে তাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট না করতে হয়, তারা যেন এই এলাকাতে বসেই সেটা করতে পারে, সেগুলো সব ব্যবস্থা করিয়ে দিয়েছি।
এই কাজগুলো আমি করেই থাকি এবং আমার হেলথ চেক আপ ক্যাম্প, আই অপারেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা তো আমি প্রতি বছর বড়ই করে থাকি। আপনি এখন সোশ্যাল ওয়ার্কার বলে এই কাজগুলো করতে সুবিধা হচ্ছে। ভালোবাসি। কিন্তু যদি আপনি ভোটে যেতেন, যদি কাউন্সিলর হয়ে যান, তখন কাজের চাপও বেড়ে যাবে, ব্যস্ততা হয়ে যাবে, তখন কি এই ছোটখাটো ব্যাপারগুলো আপনি টাইম দিতে পারবেন বা সময়গুলো কি আসবে আপনার কাছে? গুরুত্ব দিতে পারবেন এতটা যতটা এখন হচ্ছে? আমার কোনো সময় নেই। আমি এখনই 24 ঘন্টা যে হারে আমি যেভাবে সময় দিই আমি, তখন মনে হয় না এতটা সময় দিতে হবে। কেন কি এলাকার মানুষের যে প্রবলেমগুলো ছিল বিগত 2 বছরে, মানুষের অনেক সমস্যায়, আমি ব্যক্তিগত যে সমস্যাগুলো ছিল, এবার সামগ্রিক সমস্যা যেমন ধরুন রাস্তাঘাট করা, লাইট, জল, ড্রেনেজ, এগুলো তো প্রসেস, এগুলো তো চলবেই। এগুলো নিয়ে খুব একটা মানুষকে সময় দিতে পারবো না আমার মনে হয় না। সময় দিতে পারবো ভেবেই কিন্তু আমি এই লড়াইয়ে নেমেছি। অবশ্যই আমাদের কথোপকথন চলতেই থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ভোটের হাওয়া শহর জুড়ে, লড়াই হবে কাছে দূরে, কে এগিয়ে কে পিছিয়ে, রাষ্ট্রপতি ভোট ভগবানের দুয়ারে। কিন্তু সেটা ভোটের আগে, জিতলে পরে থাকবেন তো মানুষের পাশে? দুর্নীতি নাকি রাজনীতি, কি হবে আপনার নীতি? এলাকার উন্নয়নে কোন কাজকে অগ্রাধিকার দেবেন? প্রশ্ন আমাদের, উত্তর প্রার্থীদের। কি বলছেন প্রার্থীরা? সোজা পথ বাঁকা কথা, তথ্য প্রমাণ নির্ভীক সত্তা, গলি থেকে রাজপথ সর্বত্রই জনতার চিৎকার। আমাদের প্রকাশ, আমাদের প্রকাশ, নতুন ভাবে নতুন স্বাদে বিজ্ঞাপন সংবাদ। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন তৃণমূল প্রার্থী বিদ্যাসাগর সাউ। যে প্রসঙ্গে আমরা ছিলাম, আপনি এবারে ভোটে আপনি প্রার্থী, আগেরবারে কাউন্সিলর, এবারে প্রার্থী, কি মনে হচ্ছে কতটা কি কঠিন হতে পারে বা কতটা প্রবলেম হতে পারে এটাতে? খুব ভালো কোশ্চেন। গতবারে যিনি এখানে কাউন্সিলর ছিলেন তার সঙ্গে তার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না এই কারণে, এলাকায় গেলে ওনার সম্পর্কে সমস্ত কিছুই জানতে পারবেন। প্রথম কথা, উনি 4.5 বছর, আমার যেটা এলাকায় ঘুরে বা এলাকার সঙ্গে যেটা আমি বুঝতে পেরেছি বা আমি দেখেছি যাকে, এটা হচ্ছে 4.5 বছর উনি ছিলেন না এই এলাকায়, উনি অন্য কোথাও অন্যত্র থাকতেন। এলাকায় উনি কিচ্ছু করেননি। আপনারা এলাকায় ঘুরলেই বুঝতে পারবেন যে এলাকায় ওনার অবস্থানটা কোন জায়গায় আছে। একটা কাউন্সিলর, তার কাছে গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায় না মানুষ। আমি মাননীয় পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল মুখার্জিকে বলেছিলাম যে আমাদের এলাকার মানুষ কাউন্সিলরের কাছে গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায় না, একটা মেডিকেল সার্টিফিকেট পায় না, তো আপনি যদি আমাকে এ ব্যাপারে কিছু হেল্প করেন। তো উনি আমাকে বলেছিলেন ঠিক আছে, আপনার এলাকার মানুষ যদি না পান আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দেব। তো এই এলাকার মানুষ জানেন আমি কয়েকশো মানুষকে ডাইরেক্ট চেয়ারম্যানের সই করিয়ে আমি করিয়ে এনে দিয়েছি তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। মানে ওনার জনসংযোগ এতটাই খারাপ। এবং ওই যে বললাম এই এলাকায় কোনোদিন কখনো উন্নয়ন হয়নি। গত যিনি ছিলেন তিনি তো কিছুই করেন, তাকে এলাকার মানুষ চেনে কিনা সন্দেহ আছে আমার যেটা ধারণা যে এলাকার মানুষকে উনি চেনেন না, এলাকার মানুষ ওকে চেনেন, এটাই আমি জানি না।
আমরা তো কোনোদিন দেখিনি, ওনাকে আমার চোখে পড়েনি, ওনাকে কোনো সক্রিয় ভূমিকা নিতে দেখিনি। এলাকা যে এত অনুন্নয়ন, আপনারা এলাকাটা 3 নম্বর ওয়ার্ডটা ঘুরলেই বুঝতে পারবেন যে এলাকাটাতে কত অনুন্নয়ন হয়ে আছে, এলাকাটা অনুন্নত হয়ে আছে। তো যে মানুষটা কোনোদিন কিছু দেখেনি তার সম্পর্কে কি সার্টিফিকেট দেবো, তাকে নাম্বারই বা কি দেবো আমি? এবারে তো বলা হচ্ছে চতুর্মুখী লড়াই, ঠিক কংগ্রেস, বিজেপি, সিপিএম, নির্দল সকলে যুদ্ধে জেতার জন্য একদম এক পা, ঠিক। প্রচারও শুরু করে দিয়েছে। কি মনে হচ্ছে কতটা কঠিন এবারে লড়াই? আমি যতটুকু বুঝলাম তাতে এখন অব্দি এটা কোনো কঠিনই নয়, আমার কাছে ওয়ার্ডটা কঠিনই নয়। কেন কি এই ওয়ার্ডে মানুষ আমাকে চেনেন, ভালো করেই জানেন, যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও ভালো করে জানেন যে আমি এটা খুব বড় কথা বলছি না, এটা কোনো অহংকারও নয়, ভগবান ক্ষমা করুন, মানুষ ক্ষমা করুন, আমাদের জেতাটা সময়ের অপেক্ষা, এটুকু আপনাকে বলতে পারি। আপনার ওয়ার্ডে নির্দল প্রার্থীকে অনেকে হেভি ওয়েট বলছেন, কি মত আপনার? হেভি ওয়েট নির্দল প্রার্থীকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? ওনার ওয়েট মনে 60 থেকে 65 কেজি, আমার মনে হয় না যে হেভি ওয়েট হতে পারেন উনি। অ্যাকচুয়ালি হেভি ওয়েট হলে 80-90 এক কুইন্টাল এরকম হলে তাহলে হেভি ওয়েট বলা যায়। 60-65 কেজিকে হেভি ওয়েট বলবো কি করে? আমারও 60-65 কেজি ওজন, আমারও 68 কেজি ওজন। স্বপনকান্তি ঘোষ মহাশয় তো বিক্ষোভে বসলেন, ধর্নায় বসলেন বিদ্রোহ জল প্রকল্প নিয়ে। এই বিদ্রোহটা কি আপনাদের দলকে অনেকটা জনতার কাছে ক্ষোভে ফেলে দিয়েছে, বা আপনাদের কি মনে হচ্ছে দলকে কি অনেকটা আরো পিছিয়ে দিল এই বিদ্রোহটা তৃণমূলে? দেখুন, এক একটা মানুষ এক একটা নিজের একটা মানে আঙ্গিকে রাজনীতিটা করেন বা বলেন। তো আমি জানি না যে মাননীয় বিধায়ক কি বলেছেন স্বপনকান্তি ঘোষ, এই যেগুলো উনি করেছেন, আমার মনে হয় ওনারও তো কিছু দায়বদ্ধতা থেকে থাকতো সিউড়ি শহরের জন্য। উনি তো সিউড়ি বিধানসভার বিধায়ক, সিউড়ি পৌরসভায় এই যে জল প্রকল্পটা এসছে, এটা আমি যেটুকু খবর নিয়ে জেনেছি এটা 2007 সালের প্রজেক্ট। তখন কিন্তু তৃণমূল ক্ষমতায় ছিল না, এটা মাথায় রাখতে হবে 1 নম্বর। 2007 সালের প্রজেক্ট, তৃণমূল তখন ক্ষমতায় ছিল না, ক্ষমতায় ছিল তখন কিন্তু কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এবং তখন নেতৃত্বে ছিলেন কিন্তু সিউড়ি শহরের স্বপনকান্তি ঘোষ। তাহলে 2007 সাল থেকে এই প্রজেক্টটা হয়নি কেন? এটা যেমন একটা আমার কাছে বড় প্রশ্ন। আজকে 2014 সাল থেকে উনি বলছেন যে সিউড়ি শহরের পানীয় জলের ব্যবস্থা হয়নি। পানীয় জলের ব্যবস্থা হয়নি সেটা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। পানীয় জলের যে প্রকল্পটা ঘোষণা করা হয়েছিল সেই প্রকল্পটাতে কিন্তু কখনো বলা হচ্ছে না, আমি প্রকল্প সম্পর্কে খুব ভালোভাবে জেনে বলছি, যে সিউড়ি শহরের এত মানুষ জল সাফিসিয়েন্ট পাবে, এটা কিন্তু এই যে প্রকল্পটা করা হয়েছে এই প্রকল্পতে পাবে না। এবং যেটা একটা অন্যরকম ভাবে প্রচার করা হচ্ছে যে এই প্রকল্পটা কমপ্লিট হয়ে গেলেই নাকি সিউড়ি শহরের সমস্ত মানুষ জলে ভেসে যাবে, কিন্তু তা নয়। এর পরেও কিন্তু আরো একটা বড় প্রকল্প হাতে নিতে হবে, তবে সিউড়ি শহরের মানুষকে কিন্তু জলে ভাসিয়ে দেওয়া যাবে বা সাফিসিয়েন্ট জল দেওয়া যাবে। যে টাকাটা এসছে সেই টাকাটা কিভাবে খরচা হয়েছে, কেন, কিভাবে, কারা খরচা করেছে, এটা নিশ্চয় খতিয়ে দেখেছে আমাদের দল এবং সর্বোপরি রাজ্য সরকার, এবং সেখানে কোনো অসঙ্গতি এখন অবধি আমাদের দলের কেউ খুঁজে পাননি। এবং যেটা হয়েছে যে জলের যে টাকাটা, সেই টাকাটা ডাইভার্ট করেছেন, ফান্ডটা ডাইভার্ট করেছেন। আমি খবর নিয়ে যেটা দেখেছি যে ফান্ডটা ডাইভার্ট করা হয়েছিল যে আমাদের কিছু স্টাফ আছে, যাদের কন্ট্রাকচুয়াল স্টাফ আছে, যাদের তাদেরকে মাইনে দিতে, পৌরসভার রোজগার হচ্ছে মাসে 10 কি 12 লক্ষ টাকা, খরচা হচ্ছে যেটা 20 থেকে 25 লক্ষ টাকা। এই যে মাঝের যে গ্যাপটা 8 লাখ 10 লাখ টাকার যে মাঝের গ্যাপটা 10-12 লাখের, এই টাকাটা ওই জল প্রকল্পের টাকা থেকে ওখানে ঢুকে গেছে, কিছু টাকা ঢুকে গেছে। কিন্তু তারপরেও রাজ্য সরকার যে টাকাটা দিয়েছে প্রকল্পটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। পাইপলাইন অনেক পড়ে গেছে, আবার নতুন করে যেগুলো বাকি ছিল, যে টাকাটা পাইপলাইন কেনা বা টেন্ডার হওয়া, সেই টেন্ডারও হয়ে গেছে অলরেডি। আশা করি পৌর ভোটের পরেই সেই জল প্রকল্পের কাজ শুরু হবে। আরেকটা কথা বলে রাখি, মাননীয় বিধায়ক যেগুলো বলছেন কিছুটা, যে জলের মানুষ এখনো জল পায়নি কেন, জল যেমন পায়নি, পেতে যেমন মানুষের দেরি হচ্ছে, তেমনি এটাও স্বাভাবিক। পাশাপাশি এটাও মানুষের মনে উঠে আসছে যে একজন বিধায়ক তারও এই শহরের প্রতি কিছুটা দায়বদ্ধতা থেকে থাকে। স্বপন বাবু যখন দেখলেন যে সিউড়ি শহরের মানুষ জল পাচ্ছেন না,
আমি তো মনে করি আমি যদি বিধায়ক থাকতাম আমি করতাম, প্রতিটা ওয়ার্ডে আমি 10টা করে টিউব কল বসিয়ে দিতাম ওনার এমএলএ ফান্ড থেকে। উনি তো এমএলএ ফান্ডে টাকায় খরচা করতে পারেননি, আপনারাও জানেন, খবর নিয়ে দেখুন, উনি এমএলএ ফান্ডে টাকা খরচা করতে পারেননি। ওনার এমএলএ ফান্ডের টাকা প্রতি বছর ফেরত গেছে রাজ্য সরকারের কাছে। কেন ওনার টাকাটা ফেরত গেল? উনি তো প্রতিটা ওয়ার্ডে 10টা করে টিউব কল বসিয়ে দিতে পারতেন একজন এমএলএ হিসাবে। এটা তো ওনার দায়বদ্ধতা থাকা উচিত ছিল এই জায়গায়। তাহলে উনি ওনার দায়বদ্ধতাটা এড়িয়ে গিয়ে উনি অন্যভাবে কারোর ঘাড়ে দোষটা চাপাচ্ছেন নিজেকে স্বচ্ছ প্রমাণ করার জন্য। ঠিক আছে, নিজেকে স্বচ্ছ প্রমাণ করুন, কিন্তু তার আগে মানুষের জন্য কিছু করে স্বচ্ছ প্রমাণ করুন। তিনি যখন জানতেন যে জল প্রকল্পে টাকা এসেছে এবং তিনি ওটা লাগাতে পারেননি, তিনি কি তাহলে বিদ্রোহ করতে যেতেন বলে মনে হয়? যখন তিনি জানতেন যে মাইনে টাকা দিয়ে দিয়েছে ওটা টাকা থেকে, আপনি তো উনি তো ফেসে যাওয়ার একটা ভয় থাকতো, তাহলে কি উনি বিদ্রোহ করতে যেতেন তারপরেও মনে হয়? দেখুন, বিদ্রোহ করা বা দলের অনুগত থাকা এটা এক একটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি বিদ্রোহ করব, কি কারণে করব, শুধু এই কারণটার জন্য বিদ্রোহ করব না আরো অনেক কারণ আছে তার জন্য বিদ্রোহ করব। ওনার মনে হয়েছে এটা বিদ্রোহ করা দরকার আছে, উনি করেছেন। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার ব্যক্তিগত ব্যাপারে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। উনি মনে করেছেন এটা ওনার পক্ষে ঠিক, উনি করেছেন। আমরা দল থেকে আমরা তার প্রচার করব যে এই কারণের জন্য জল হয়নি, এই কারণের জন্য জল আটকে গেছে, এটাই সমস্যা। কিন্তু চুরি হয়েছে এটা আমি যতটুকু খবর নিয়ে জেনেছি, ও তো চুরির গল্পটা খুব একটা ঠিক নয়। উনি বিদ্রোহটা এমনি করেছেন নিজের একটা প্রকাশ টানার জন্য মিডিয়াতে, কি মনে হয়? কেউ কেউ মুখ দেখাতে ভালোবাসতে পারেন, মিডিয়ার কাছে যেতে ভালোবাসেন, এগুলো সম্পূর্ণ তারা ওনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারগুলোতে না ঢোকাই ভালো, আমার মনে হয় যে এই ব্যাপার বিষয়গুলোতে না ঢোকাই ভালো। উনি ভালো বুঝেছেন, উনি করেছেন। দল যেটা ভালো বুঝছে দল সেটা করছে। আমাদেরকে দল যেমন নির্দেশ দেবেন সেইভাবে আমরা চলবো আগামী দিনে, এটাই হচ্ছে। এখন দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীদের মধ্যে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, তো আপনার কি মনে হচ্ছে যে এটা কি আপনাদের ভোটে আপনাদের জেতার পক্ষে কি প্রভাব ফেলতে পারে? অবশ্যই অবশ্যই পড়বে প্রভাব তার। যে একটা পার্টি আজকে সবে তৈরি হচ্ছে, পার্টিটা মানে মুকুলি হয়নি এখনো পার্টিটা, অন্তত ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, কারণ এখানে বিজেপি তো অনেক পুরনো দল। ব্যাপারটা হচ্ছে ওদের যে ব্যাপার স্যাপার গুলো দেখলাম বিজেপি পার্টির, এখন থেকে ক্যান্ডিডেট নিয়ে দুটো গোষ্ঠীর মারামারি, পুলিশ গিয়ে থামাতে হচ্ছে, তালা চাবি মেরে ওনাদের প্রেসিডেন্ট পালিয়ে গেলেন, পদত্যাগ করে দিলেন, কি সব টাকা ফাঁকার অভিযোগ করলেন যে টাকা দিয়ে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, বিলি করা হচ্ছে টিকিট, সব নানা রকম অভিযোগ সব টিভিতে দেখলাম। তারপরে শুনলাম হঠাৎ করে কোনো আরেকজনকে আবার প্রেসিডেন্ট করে বসিয়ে দিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো মানুষ তো দেখতে পাচ্ছেন যে একটা পার্টি তৈরি হচ্ছে, পার্টিটার এখনই যদি এই অবস্থা হয়, আগামী দিনে ক্ষমতায় এলে সেই পার্টিটা কোন জায়গায় যেতে পারে বা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বা তাদের মারামারি কোন জায়গায় পৌঁছাতে পারে সেটা মানুষ ভাবছেন। এবং অবশ্যই এটা আমাদের পক্ষে সুবিধা হবে যে দেখুন আপনারা লোকসভা ভোটে যাদেরকে ভোট দিয়েছিলেন তাদের স্বরূপ হচ্ছে এটাই তাদের স্বরূপ, সেটা মানুষকে আমরা বোঝাবো। সেটা মানুষ তো অবশ্যই জানেন, সমস্ত মানুষই শিক্ষিত মানুষকে এখন বেশি কিছু বোঝাতে হয় না, কারণ মানুষ আগে থেকেই সবকিছু বুঝে থাকেন। তো যাই হোক, এটা আমাদের একটা প্রচারের হাতিয়ার তো হবেই, অবশ্যই হবে আগামী দিনে। আমরা আবার প্রসঙ্গে ফিরে আসবো, ছোট্ট একটা বিরতি। ভোটের হাওয়া শহর জুড়ে, লড়াই হবে কাছে দূরে, কে এগিয়ে কে পিছিয়ে, রাষ্ট্রপতি ভোট ভগবানের দুয়ারে। কিন্তু সে তো ভোটের আগে, জিতলে পরে থাকবেন তো মানুষের পাশে? দুর্নীতি নাকি রাজনীতি, কি হবে আপনার নীতি? এলাকার উন্নয়নে কোন কাজকে অগ্রাধিকার দেবেন? প্রশ্ন আমাদের, উত্তর প্রার্থীদের। কি বলছেন প্রার্থীরা? সোজা পথ বাঁকা কথা, তথ্য প্রমাণ নির্ভীক সত্তা। গলি থেকে রাজপথ, সর্বত্রই জনতান্ত্রিক তার। আমাদের প্রকাশ, নতুন ভাবে নতুন স্বাদে বিজ্ঞাপন সংবাদ।
ফিরে এলাম বিরতির পর। আমাদের আলোচনা চলছে পুরো ভোট নিয়ে। যে প্রসঙ্গে আমরা ছিলাম, ভোট। তো নতুন ভোটের একটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে যায় যে কোনো জাতীয় দলের কাছে, তাদেরকে কনফিউজ করা তাদের কাছে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। কি মনে হয় কতটা প্রভাব ফেলবে আপনাদের কাছে নতুন ভোটার? নতুন ভোটার আমাদের সঙ্গেই আছে একদম। এলাকার যারা নতুন ভোটার, যারা সদ্য ভোটার হয়েছে, আমি তো এলাকায় যাচ্ছি, সব এলাকায় বিপুল সাড়া পাচ্ছি, এবং প্রতিটা নতুন ভোটার আমাদের সঙ্গেই আছে। আগে কাউন্সিলরদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়ে গেছে, অনেক কিছু পূর্ণ হয়নি বা মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। আপনি কাউন্সিলর হলে সেটা আসতেও পারে, আপনার অভিযোগ আসতে পারে। আপনি কি অভিযোগের সেই জায়গাটা কিভাবে পূরণ করবেন বা কি জায়গাটা রাখবেন? দেখো, আমি যদি মানুষকে প্রতিশ্রুতি দিই যে আমি এটা করব, আগামী দিনে যদি না পারি, মানুষ তো আমার প্রতি ক্ষুব্ধ হবেই, অবশ্যই, তাই না? আমি প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতলাম, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তারপর আমি কিছুই করলাম না, এলাকা থেকে পালিয়ে গেলাম, আমাকে মানুষ 4.5 বছর দেখতে পেল না এলাকায়। আগামী দিনে যদি আমি ভোটে আসি, মানুষ তো আমার এগেনস্টে অভিযোগ হবেই, সেম যেটা হয়েছে ওনার এগেনস্টে এটাই হবে আগামী দিনে। প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখতে হবে, তবেই মানুষের সঙ্গে, আর মানুষের সঙ্গে থাকতে হবে। মানুষকে বাইরে, মানুষের থেকে দূরে থেকে কিছু হবে না। মানুষের অভাব, অভিযোগ বা সব অভাব হয়তো কেউ মেটানোর ক্ষমতা নেই, সবারই লিমিটেশন আছে। একটা এমএলএ যেমন লিমিটেশন আছে, একটা এমপি লিমিটেশন আছে, মুখ্যমন্ত্রীর লিমিটেশন আছে, প্রধানমন্ত্রীরও লিমিটেশন আছে। আমি তো একটা ছোট্ট কাউন্সিলরের কথা, তবে সেটা মানুষকে বোঝাতে হবে যে আমার একটা লিমিটেশন আছে। এইটা যদি আমি আগামী দিনে বোঝাতে পারি মানুষকে, বা আজকে আমি বোঝাতে পারি যে আমার একটা লিমিটেশন আছে, আমার লিমিটেশনে যেগুলো সামগ্রিকভাবে দরকার, জলের ব্যবস্থা, কলের ব্যবস্থা, ড্রেনেজের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, আপনাদের পাশে থাকার ব্যবস্থা, পাশে থাকার অঙ্গীকার করা, এইটা যদি আমি করতে পারি মানুষের সঙ্গে আগামী 5 বছর, আমি নিশ্চিত মানুষ কোনো অভিযোগ করবে না। এটা আমি দৃঢ় প্রতিজ্ঞ বিষয়। অবশ্যই। তো কাউন্সিলর হলে আপনি কোন কাজগুলিকে অগ্রাধিকার দেবেন আপনার ওয়ার্ডে? প্রথম কাজ হচ্ছে আমার এলাকায়, যেটা আপনি যদি ঘোরেন, প্রথম এই যে গ্রীষ্মকাল আসছে, কিছু কিছু এমন জায়গা আছে যে জায়গাগুলোতে মানে জলের গাড়ি আমাকে ঢোকাতেই হবে, জল করতে হবে, মিনিমাম টিউব কল করতে হবে। এবং পাইপ লাইন যেটা হয়েছে মিউনিসিপ্যালিটির, সেই পাইপ লাইনে আমাদের ওয়ার্ডে কোনো জায়গায় কলেজ পাড়ায় জল আসছে না, আবার ফকির পাড়াতে একটু জল আসছে, আমাদের রক্ষাকালী তালায় জল আসছে, পাশে এই যে কারপাড়ায় জল আসছে, মল্লিকগুলোয় জল আসছে, কিন্তু কলেজ পাড়ার ওখানটায় আবার জলটার ফ্লোটা খুব কম। এইগুলোকে ঠিক করা, ফ্লোটাকে ঠিক করানো, এবং যে গলিগুলো এক একটা বেরিয়ে গেছে মেন রাস্তা থেকে, সেই গলিগুলোতে পাইপ লাইন বসানো, এবং যেগুলোতে পাইপ লাইন যাবে না সেইগুলোতে আমাকে কিন্তু রিগবোর করে অন্তত টিউব কলের ব্যবস্থাটা করিয়ে দেওয়া, যাতে মানুষকে জল আনতে অন্তত 500 মিটার দূরে বা 600 মিটার দূরে যেন যেতে না হয়। এবং সারা বছর একটা জিনিস দেখতে হবে যে কলগুলো যেন সারা বছর সচল থাকে, অচল হয়ে যেন পড়ে না থাকে। হয়তো 2-5 দিনের জন্য হয়তো অচল হয়ে থাকলো, তা 2-5 দিন মানুষের ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যেন সারা বছর সচল থাকে কলগুলো, সেটা এলাকায় ঘুরে ঘুরে দেখতে হবে যাতে এলাকায় কলগুলো সচল থাকে। এবং ওই যে বললাম কিছু কিছু জায়গা আছে যেগুলো একদম মাঠের ধারে যে পাড়াগুলো আছে, সেই পাড়াগুলোতে কিন্তু বর্ষাকালে সাপের খুব উপদ্রব আছে, সেগুলো লাইট থাকে না, সেই লাইটগুলো সেই জায়গায় আলোটা অন্তত ব্যবস্থা করা যাতে মানুষ সাপের ছোবলে না মরে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনাদের গলিগুলো যদি ঢোকেন ভিতরে, প্রত্যন্ত একদম স্ল্যাম এরিয়া যেগুলো আছে সেগুলোতে আপনি যদি যান, মানে ঢালাই রাস্তা তো দূরের কথা, কাঁচা রাস্তাও ভালো করে নেই, সেগুলো মিনিমাম ঢালাই করা, যতদিন ঢালাই না করতে পারছি ততদিন মোড়াম ফেলে রাস্তাটাকে অন্তত ভালো রাখা, এই কাজগুলো আমার অগ্রাধিকার পাবে। কংগ্রেস, বিজেপি, সিপিএম না নির্দল প্রার্থী, কোন রাজনৈতিক দলগুলিকে আপনি বেশি গুরুত্ব দেবেন? কোন রাজনৈতিক দলকে? আমি সত্যি কথা বলতে কি, আমি কোনো রাজনৈতিক দলকে আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি না। আমি গুরুত্ব দিচ্ছি যেটা এলাকার মানুষকে, আপামর জনসাধারণকে। আমি জানি এই এলাকার মানুষ রাজনীতি সচেতন, ঠিক আমি বলবো না, তারা কিন্তু মানুষ সচেতন। সুতরাং আমি জানি যে তারা ঠিক যোগ্য মানুষকে বেছে নেবেন, এবং আমি জানি এই এলাকার মানুষের সমস্ত মানুষের সমর্থন, আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে। এটা আমি এলাকায় ঘুরে যেটুকু আমি বুঝতে পেরেছি। এবার বাকি যারা ক্যান্ডিডেট হয়েছেন তারাও তো জিতবার জন্য হয়েছেন, জেতার জন্য হয়েছেন, নিশ্চয়ই তারা তাদের মতন করে লড়াই করবেন, তারা তাদের মতন করে মানুষকে বোঝাবেন, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ওটাই যে সমস্ত মানুষের আশীর্বাদ আমিই পাবো। এখন তো ভোটের প্রচার, সারাদিনে অনেক ব্যস্ততা, নিত্য নতুন কাজ, পরিকল্পনা করতে হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন, তো চালিকা শক্তিকে প্রেরণা কোত্থেকে আসছে? ভগবান।
এবং মানুষের মুখ। আপনি যদি বলেন যে আমার সব থেকে প্রেরণা যদি বলেন যে মানুষের মুখ, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজ থেকে 10 বছর আগে আমি প্রথম আমার ক্লাবে ব্লাড ডোনেশন আই অপারেশন ক্যাম্প স্টার্ট করি। তো আমাদের পাড়াতে এক মহিলা আছে, মল্লিক গুনায় বাড়ি, তার ছেলেরা তাকে দেখে না। তার সামান্য ক্যাটারাক্ট অপারেশন করলে তার চোখে দেখতে পাবে। তো ভদ্রমহিলার, আমাদের এলাকার মানুষ জানেন তারা ব্যাপারটা, ঘটনাটা। তো তার চোখের অপারেশন হয়েছে। পরের দিন সকালবেলা আমি হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখছি তখন চোখের ব্যান্ডেজ খোলা হচ্ছে। চোখের ব্যান্ডেজটা খোলার পরে আমি গিয়ে বললাম, মাসি তুমি দেখতে পাচ্ছ? মাসি বললেন, বাবা আমি দেখতে পাচ্ছি, এই দেখো এটা সাদা দেওয়াল। ভদ্রমহিলার সিটটা ছিল ঠিক দেওয়ালের পাশে। বাবা এই দেখো এটা সাদা দেওয়াল, আমি দেওয়ালটা দেখতে পাচ্ছি। এই দেখো তুমি, তোমার গায়ে আমি হাত দিচ্ছি। এই যে অনুভূতিটা, আমার রোমটা পুরো খাড়া হয়ে গেছিল। পাওনা, অন্য পাওনা একটা নতুন। এই যে মানুষের মুখের এই যে তার ইয়েটা, আনন্দটা, এই আনন্দটা কিন্তু একটা ডিফারেন্ট থিং। এই আনন্দটা কিন্তু আমি অন্য কোথাও পাবো না। এই আনন্দটা অবশ্যই তার জন্য আমাকে শক্তি দেন ঈশ্বর। এবং এই যে মানুষের, যখন একটা মানুষের মুখটা চকচক করে ওঠে একটা উপকার পাওয়ার পরে, একটা মানুষের কাজ হয়ে যাওয়ার পরে, এই যে প্রাপ্তিটা, এই সুখটা কিন্তু আমি কাউকে বোঝাতে পারবো না। এই ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার ফিলিংসটা কেমন হলো বা কেমন লাগছে। এটাই আমার চালিকা শক্তি। শেষ প্রশ্ন দাদা, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে বলবো, এখন অনেকে অনেক রকম প্ররোচনা দেবেন, অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দেবেন। কারোর প্ররোচনায়, কারোর প্রতিশ্রুতিতে আপনারা পা দেবেন না। আপনারা যথেষ্ট সচেতন। আপনারা সঠিক লোককে সঠিক জায়গায় নিয়ে আসুন সঠিক উন্নয়নের জন্য। এটাই ভোটারদের আমি নিবেদন করব এবং আবেদন করব যে আপনারা ঠিক লোককে নিয়ে আসুন, যাতে আগামী দিনে আমাদের এলাকাটা বঞ্চিত না হয়। বলিয়ে কইয়ে লড়িয়ে কোনো লোককে, যে লোক সমাজ সেবা করে, সমাজের কাজ করে আনন্দ পান, সেই রকম লোককে আপনারা নিয়ে আসুন জায়গায়, যে এই এলাকাটার জন্য কিছু করবে, এলাকাটার উন্নয়ন করবে। এবং আগামী দিনে এই এলাকাটা তো অন্তত কেউ বলতে পারবে না যে আমাদের ওয়ার্ডটা, আমরা পিছিয়ে পড়া এলাকার, পিছিয়ে পড়া ওয়ার্ডের লোক, আমরা হীনমন্যতায় ভুগবো না। আগামী দিনে আমরা জোর গলায় বলবো 3 নম্বর ওয়ার্ড এখন আর অনুন্নত নয়, 3 নম্বর ওয়ার্ড এখন যথেষ্ট উন্নত। এটাই আগামী দিনে যাতে মানুষ বলতে পারে, সেটাই মানুষ করবেন। আপনারা সেই লোককে ঠিকভাবে বেছে নিন। আপনারা এতক্ষণ দেখছিলেন বিদ্যাপনের বিশেষ অনুষ্ঠান পুরো কথা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সিউড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদ্যাসাগর সাউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আমাদের অনুষ্ঠান এখানে। সঙ্গে থাকুন বিদ্যাপন, সর্বদা পাশে। ভোটের হাওয়া শহর জুড়ে, লড়াই হবে কাছে দূরে। কে এগিয়ে, কে পিছিয়ে, প্রার্থীরা তো ভোট ভগবানের দুয়ারে। কিন্তু সেটা ভোটের আগে। জিতলে পরে থাকবেন তো মানুষের পাশে? দুর্নীতি নাকি রাজনীতি, কি হবে আপনার নীতি? এলাকার উন্নয়নে কোন কাজকে অগ্রাধিকার দেবেন? প্রশ্ন আমাদের, উত্তর প্রার্থীদের। কি বলছেন প্রার্থীরা?